সম্মানীয় নাগরিক, ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনা করব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এই আইন নিয়ে, অর্থাৎ যে আইনকে সংক্ষেপে বলা হয় বিএনএসএস অ্যাক্ট। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বা বিএনএসএস হলো ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি নতুন আইন, যেটি 1973 সালে ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি প্রতিস্থাপন করে। এই সংহিতা 1 জুলাই 2024 থেকে কার্যকর করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য কি? এর প্রধান বৈশিষ্ট্য হলো পুলিশি হেফাজতের সময়সীমা বৃদ্ধি, যেখানে গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশি হেফাজতের সর্বোচ্চ সময়সীমা 15 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। আরেকটা কি? ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তকরণ, অর্থাৎ তদন্ত চলাকালীন পুলিশ এখন সহজেই ফোন, ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে পারবে, যা নাগরিকদের ব্যক্তিগত পরিসরের অধিকারে প্রভাব ফেলতে পারে। এবার থাকছে কি না, জিরো এফআইআর। এই জিরো এফআইআরটা কি? নাগরিকরা এখন যে কোনো থানায় এফআইআর দায়ের করতে পারবেন। অপরাধ সংঘটিত স্থানের ভিত্তিতে থানার নির্দিষ্টতা প্রয়োজন হবে না। মানে ধরুন, আগে আপনি যদি কোনো এফআইআর দায়ের করতে যেতেন, তাহলে আপনার নির্দিষ্ট থানায় এফআইআর দায়ের করতে হতো, যেটা আপনার এলাকাধীন। কিন্তু এখন আর সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই এই বিএনএসএস অ্যাক্টের অধীনে। আপনি যে কোনো থানায় গিয়ে এফআইআর দায়ের করতে পারেন। আরেকটা কি? অনলাইন অভিযোগ। অনলাইন অভিযোগটা কি? নাগরিকদের সুবিধার্থে অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়েরের ব্যবস্থা করা হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে এই লক্ষ্যে। এবার আসছি, এই সংহিতা প্রণয়নের মাধ্যমে ভারত সরকার করছে কি না, তার উপনিবেশিক যুগের আইনগুলো প্রতিস্থাপন করে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আধুনিক ও প্রাসঙ্গিক করে তুলতে চেয়েছে, যা সমাজের বিভিন্ন শ্রেণীর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করবে এবং সংঘটিত অপরাধ বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে। আজকের আমার ভিডিওটি তৈরির মূলে একটি উদ্দেশ্য আছে, সেটা হলো এক ব্যক্তি তিনি তার জমি নিয়ে অপর এক ব্যক্তির সহিত একটি বিবাদে জড়িয়ে পড়ে। তারপর এই বিষয় নিয়ে মামলা হয় এবং সেখানে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের সম্পর্ক আছে। তাই আমার মনে হলো যে সেই আইন সম্পর্কে আলোচনা করা খুবই জরুরি, যাতে এই ভিডিওটি দেখার পর ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে কিভাবে তার মোকাবেলা করা যায় সে বিষয়ে আপনার স্পষ্ট ধারণা তৈরি হয়। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নমস্কার, আমি অভিজিৎ, আর আপনারা আমার সাথে আছেন ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ, আপনারা যদি ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি আমার চ্যানেলে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করব যে সংশ্লিষ্ট সমস্যাটা কি। সমস্যাটি হলো, কোনো এক রায়ত ব্যক্তি একটি মৌজায় 2 একর 24 শতক বিলান জমি খরিদ করে ভোগ দখল থাকেন। এবার এই ভোগ দখল থাকা অবস্থায় পরবর্তীতে অপর এক ব্যক্তি ওই 2 একর 24 শতকের মধ্যে 1 একর 16 শতক জমির উপরে বর্গা হিসাবে নিযুক্ত হয়ে চাষবাস করেন। কিন্তু জমির মূল মালিক যিনি, সে কোনোভাবে বর্গাদার কোনো সময় ফসলের কোনো ভাগ অংশ দেননি। এরপর রায়ত মারা যান এবং মারা যাবার পর আর স্ত্রী ও 5 পুত্রকন্যা মিলে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে এবং রেকর্ড করে ভোগ দখল করতে থাকে। এই সময় ওই বর্গাদারেরও মৃত্যু হয় এবং তারও মৃত্যুর পর তার 3 পুত্র জোরপূর্বক ওই জমির উপরে চাষবাস করতে থাকে। রায়তগণের যারা ওয়ারিশ ছিল তারা বহুবার জানায় যে তোমার বাবা বর্গা ছিল, তোমার বাবা আমাদের কোনো সময় ফসলের কোনো রকম অংশ ভাগ কিছুই দেয়নি, সুতরাং তোমরা আর বর্গা হিসাবে নিযুক্ত হতে পারবে না। তোমরা যদি বর্গা হিসাবে নিযুক্ত হতে চাও তাহলে তোমরা আগে বর্গা করে এসো তোমাদের নামে। কিন্তু ওই যে বর্গাদারের পুত্র যারা ছিল 3 জন, তারা কোনোভাবে এই বিষয়টাকে কোনো রকম গুরুত্ব দেয় না। তারা জোরপূর্বক ক্ষমতার বলে তারা চাষবাস করতে থাকে। এই সময়
যে রায়তের যারা ওয়ারিশ ছিল, যারা বর্তমানে ওই জায়গায় ওয়ারিশ সূত্রে ভোগ দখল করছে, তারা করলো কি, বিএলআর অফিসে, নিকটস্থ যে বিএলআর অফিস, বিভিন্ন রকম আলোচনা করার পরে বিশের খ ধারা, অর্থাৎ বর্গা রদ আইন হচ্ছে বিশের খ, সেই বিশের খ ধারা প্রয়োগ করে ওই বর্গাদারকে রদ করে দেন। এবার যথারীতি রদ করার পর চাষের সময় আসে, চাষের সময় আসলে রায়তর যে ওয়ারিশ আছে তারা ওই বর্গাদারের পুত্রদেরকে জানায় যে দেখো তোমরা বর্গা নাও, এবং তোমরা তোমাদের নামে বর্গা করতে পারোনি, তোমার বাবা বর্গা ছিল, তিনি কখনো ফসলের ভাগ দেননি, বর্তমানে আমরা বিশের খ ধারা লাগিয়ে কিন্তু ওই জায়গায় বর্গা রদ করেছি, তোমরা চাষবাস করো না, তোমরা জমি ছেড়ে দাও। কিন্তু কোনোভাবে সেই বর্গাদারের যা সন্তানরা ছিল, যা ছেলেপুলেরা, তারা ছাড়ে না, তারা ক্ষমতা দেখিয়ে চাষ করতে যায়। তখন ওয়ারিশগণ করে কি, ওই জমির উপর 144 ধারা জারি করে। 144 ধারা জারি করার পর আর যে নোটিশ, 144 ধারার যা নিয়ম সেই অনুযায়ী নোটিশ আসে বর্গাদারের ছেলেদের কাছে। নোটিশ আসার পর বিষয়টা লোকাল যে প্রশাসন আছে সেই প্রশাসনের অধীনে যায়। এখন বর্গাদারের ছেলেরা তারা তাদের প্রভাব খাটিয়ে, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে থানাতে গিয়ে, তারা থানাতে কিছু টাকা পয়সা দিয়ে চাষের সময় রাতারাতি ওই জমিটা চাষ করেন। মানে লোকজন ধরে দিনের বেলা চাষ না করে, যেহেতু 144 আছে, রাতারাতি গিয়ে ওই জমিটা চাষ করে দেয়। এবার চাষ করা জমি এখানে যখন যারা ওয়ারিশ সূত্রে যারা প্রাপ্ত, এখন তারা আর কিছু করতে পারছে না, ওইভাবে থাকে। এখন এসছে ধান কাটার সময়। এবার ধান কাটার সময় ওই বর্গাদারের যেসব ছেলেরা, ওরা প্ল্যান করে ওই যে 144টা রদ করে চাষ করেছিল, এখন ওদের ধান কাটতে হবে। সুতরাং ওরা তখন করে কি না, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এই আইনের ধারা 163 উপধারা 2 এর অধীনে আদেশ পাওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন। এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ধারা 163 উপধারা 2 একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি কি করে না, জরুরি পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটকে একতরফা অর্থাৎ এক্স পার্টি নির্দেশ জারি করার ক্ষমতা প্রদান করে। এটি বিশেষভাবে ব্যবহার করা হয় যখন কোনো এলাকার জনসাধারণের নিরাপত্তা, জীবন, স্বাস্থ্য বা শৃঙ্খলার হুমকি থাকে এবং অপরপক্ষকে নোটিশ দেওয়ার সময় থাকে না, সেই ক্ষেত্রে এই 163 ধারা 163 উপধারা 2 প্রয়োগ করা হয়। এইবার কেন এইটা প্রয়োগ করা হলো? কারণ ওই বর্গাদারের ছেলেরা ভাবছে যে আমরা ধান কাটার সময় আমাদেরকে বাধা দেবে, অর্থাৎ এমন কিছু যাতে করা যায় যাতে ওই ওয়ারিশগণ বা বর্তমান যারা রায়ত হয়ে ওখানে বসে আছে তারা কোনো রকম স্টেপ না নিতে পারে। সেই কারণে ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করেছে। এবার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার পর তাদের কাছে নোটিশ আসে, অর্থাৎ ওয়ারিশ ব্যক্তিদের কাছে থানাতে ডাক করা হয়। এবার এই 163 উপধারা এর মূল বিষয়বস্তুটা কি? এর মূল বিষয়বস্তু কতগুলো, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে একতরফা আদেশ, অর্থাৎ জরুরি পরিস্থিতিতে যদি সময়ের অভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া সম্ভব না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট একতরফা নির্দেশ দিতে পারে এবং এই আদেশে জনসাধারণের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে সহায়ক। 2 আসছি কি কি ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে উপদ্রব হবে বা জননিরাপত্তার হুমকি দেখা দেবে সেখানে এটা প্রযোজ্য। আর কোথায় প্রযোজ্য? যখন দ্রুত প্রতিকার দরকার, প্রতিরোধ করা দরকার, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার আসছি কার জন্য আদেশ জারি হতে পারে। কোন ব্যক্তির বিরুদ্ধে আদেশ জারি হতে পারে, হতে পারে কোন নির্দিষ্ট এলাকার মানুষের জন্য জারি হতে পারে। আরেক জায়গায় হতে পারে কোথায়, সেটা হচ্ছে জনসাধারণের জন্য যারা একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে। এই আদেশের মেয়াদ কতদিন না, এই আদেশের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারে। তবে যদি প্রয়োজন হয় তবে রাজ্য সরকার চাইলে আরো 6 মাসের জন্য এটি বাড়াতে পারে। যদি কোনো এলাকায় অশান্তি বা দাঙ্গার আশঙ্কা থাকে, ম্যাজিস্ট্রেট তৎক্ষণাৎ সেই এলাকায় জনসমাগম নিষিদ্ধ করার আদেশ দিতে পারে এবং এই ধারার জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। তবে এটি একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যেখানে মেয়াদ ও প্রক্রিয়াগত বিধান নিশ্চিত করা হয়েছে যাতে এর অপব্যবহার না হয়। এই গেল 163 উপধারা 2 এর বিষয়বস্তু। এবার আসছি, ধরুন আপনি সেই ব্যক্তি যার বিরুদ্ধে এই ধারাটি প্রয়োগ করা হয়েছে এবং আপনি তার মোকাবেলা কিভাবে করবেন। দেখুন, ভুলবশত কেউ আপনার নামে
করতে পারেন বা ইচ্ছাকৃত করতে পারেন, যাতে আপনাকে সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বাধা দেওয়া যায়। এখানে যেটা হয়েছে না, বরগাদারের পুত্ররা কি করেছে, এই যে ওয়ারিশ ব্যক্তিগণ এদেরকে বাধা দানে, যাতে ওরা ধান কাটায় কোনো রকম বাধা দিতে না পারে, সেই জন্য তাদের যে উকিল আছে, উকিল বাবু তার সঙ্গে যোগাযোগ করে এটা করেছে। এখন আমার পরিচিত ব্যক্তি ওয়ারিশগণ ওরা আমাকে বললো যে দাদা এটা কি করতে পারি, একটু যদি আমাদেরকে পরামর্শ দেন। আমার মনে হলো যে বিষয়টা নিয়ে একটু দেখা দরকার। তখন আমি ওদেরকে বললাম যে যদি ধারা 163 উপধারা 2 এর অধীনে কারোর বিরুদ্ধে অভিযোগ বা আদেশ জারি করা হয়, তাহলে তিনি যে পদ্ধতিগুলো অবলম্বন করে ওই আইনের অধীনে, সেটা হলো 1 নম্বর, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপিল করবেন। কি বিষয়ে অ্যাপিল করবেন এবং কোন ধারায় অ্যাপিল করবেন? 163 উপধারা 5 অনুযায়ী যিনি আদেশপ্রাপ্ত ব্যক্তি তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন এবং এই আবেদনের মাধ্যমে তিনি আদেশ বাতিল বা সংশোধনের অনুরোধ করতে পারেন। আবেদনটি তিনি যখন করবেন তখন সেই ব্যক্তিকে নিজের অবস্থান ও কারণ তুলে ধরতে হবে, যে কোন কারণে এই 163 উপধারা 2 প্রয়োগ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং সেটা সত্য কি মিথ্যে সেটা তাকে প্রমাণ করতে হবে। এবার আসছি, যদি রাজ্য সরকারের কাছে আবেদন করা হয় তাহলে কি হবে? যদি রাজ্য সরকারের অধীনে বাড়ানো হয় আদেশের সময়সীমা, তখন ধারা 163 উপধারা 6 অনুযায়ী অভিযোগকারী রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারে। তখন তার অভিযোগ আদেশ বাতিলের উপযুক্ত যুক্তি দিতে হবে এখানে তার, যে কোন কারণে তিনি বাতিল করতে চাইছেন। এবার আসছি নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণ পেশ করা। ধারা 163 উপধারা 7 অনুযায়ী অভিযোগকারীকে তার পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয় এবং তিনি নিজের পক্ষে আইনজীবী নিযুক্ত করতে পারবেন এবং ন্যায়সঙ্গত কারণ দর্শাতে পারবেন কেন আদেশটি বাতিল করা উচিত। 4 হচ্ছে আদালতের শরণাপন্ন হওয়া। যদি তিনি মনে করেন যে আদেশটি সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে, তবে তিনি উচ্চ আদালতে বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রিটের আবেদন করতে পারেন। বিশেষ করে আবেদনকারী মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হলে এটি চ্যালেঞ্জ করা যেতে পারে। 5 আসছে আদেশ কার্যকর হওয়ার মেয়াদ। যেহেতু এই আদেশ সাধারণত সর্বোচ্চ 2 মাস বলবৎ থাকে, তাই তিনি মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। তবে যদি আদেশটি বাড়ানোর চেষ্টা করা হয় তখন তিনি এটি নিয়ে রাজ্য সরকারের অনুমতির উপর নির্ভর করবে। এখানে অভিযোগকারীকে অবশ্যই আইনানুগ প্রক্রিয়া মেনে চলতে হবে এবং নিজেকে রক্ষার জন্য যথাযথ প্রমাণ ও যুক্তি প্রস্তুত করতে হবে। আইনজীবী সহায়তা গ্রহণ করলে এটি আরো কার্যকর। তো এই ছিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ব্যাখ্যা, যেটি একটি জমি জায়গা সংক্রান্ত কেসের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।